Hello everyone, myself Rick Mondol from রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুর মঠ। আমি এমএড প্রথম বর্ষের ছাত্র, সেশন 2025-27 ফার্স্ট সেমেস্টার, রোল নম্বর MF2, কোর্স 212। কোর্সটির নাম সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমার টপিকের নাম অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, দেয়ার ক্লাসরুম ইমপ্লিকেশন। আমরা এখানে অ্যাটেনশন এবং ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব এবং দেখাবো যে ক্লাসরুমে বা আমাদের শিক্ষণে এই দুটি বিষয়ের কতটা গুরুত্ব। আমরা এখানে যে বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করেছি তার একটা তালিকা আমি এখানে দিয়েছি। প্রথমে থাকছে ইন্ট্রোডাকশান, তারপর মিনিং, নেচার, রিলেশনশিপ বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, ক্যারেক্টারিস্টিক্স, রোল ইন লার্নিং, টাইপস, ইম্পর্টেন্স, ক্লাসরুম ইমপ্লিকেশন, স্ট্র্যাটেজিস, নিডস ইন নাও এ ডেজ এবং সবশেষে কনক্লুশন। প্রথমে আসি ইন্ট্রোডাকশানে। অ্যাটেনশন এবং ইন্টারেস্ট এই দুটি বিষয় আমাদের টিচিং লার্নিংয়ে একটা অন্যতম বা বলা যায় প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যাটেনশন এবং ইন্টারেস্টের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে একজন শিক্ষার্থী কতখানি পাঠ গ্রহণ করতে পারবে, কতখানি পাঠ গ্রহণে সক্ষম হবে এবং তার আউটপুট কতখানি দিতে পারবে। এটা যেমন বাহ্যিকভাবেও নির্ধারিত হয়, তেমন শিক্ষার্থীর অভ্যন্তরীণ বিভিন্ন কার্যকারণের জন্যও নির্ধারিত হয়ে থাকে। তাই একজন শিক্ষার্থী, শিক্ষক তো ক্লাসে শিক্ষা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু একজন শিক্ষার্থী যেহেতু সেটাকে গ্রহণ করছে তাই অনেকটাই ডিপেন্ড করে যে শিক্ষার্থী কতখানি এবং কিভাবে সেই বিষয়টিকে গ্রহণ করতে পারছে এবং তার আউটপুট দিতে পারছে। তো এই অ্যাটেনশন এবং ইন্টারেস্টটা এইখানেই গুরুত্বপূর্ণ, যে এই দুটি বিষয় থাকার জন্য একজন শিক্ষার্থী একটা বিষয়কে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং তার পরিপূর্ণ আউটপুট দিতে পারে। আমরা এরপরে ধীরে ধীরে গভীরে ঢুকবো। আমরা এটা ইন্ট্রোডাকশান বললাম, এরপরে আসছে মিনিং। অ্যাটেনশন কথাটার যদি আমরা বাংলা অর্থ দেখি তাহলে এটা হয় মনোযোগ, এবং ইন্টারেস্ট এর যদি বাংলা করি তাহলে দেখা যায় এটি হচ্ছে আগ্রহ। খুব মজার বিষয় হচ্ছে এই দুটি বিষয় কিন্তু খুব কাছাকাছি এবং একে অপরের সাথে পরিপূরক, মানে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, একটা না থাকলে আরেকটা থাকে না এবং একটা থাকলেই অপরটি থাকে। ঠিক আছে, এবং এই দুটির উপস্থিতিতেই একটা পাঠ গ্রহণ সম্পন্ন হতে পারে। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমাদের মনের বিভিন্ন স্তর থাকে। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, ঠিক আছে, এবং একাগ্র। আমরা যদি দেখি ক্ষিপ্ত এবং বিক্ষিপ্ততে আমাদের মন চঞ্চল থাকে, আমাদের মন ডাইভার্ট হয়ে থাকে, আমাদের মন ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে বাইরের জিনিসের প্রতি, যাকে বলে হচ্ছে আগ্রহ বা আমাদের মনোযোগ সেই দিকে চলে যায়, আমাদের মন কোনো এক জায়গায় স্থির থাকে না, এই অবস্থাটাকে বলা হয় মূঢ় অবস্থাটা হচ্ছে না বাইরে না ভেতরে, একটা অলস মনের অবস্থা এইটা। আর যখন আমি বলছি একাগ্র চিত্ত হচ্ছে যখন আমি মনটাকে একটি বিন্দুতে, একটি কেন্দ্রবিন্দুতে বা ভাবনার একটি বিন্দুতে আমি নিবদ্ধ করতে পারছি, সেই অবস্থাটাকে বলা হয় একাগ্র। এই একাগ্র চিত্ত আমাদের ধ্যান, আমাদের মননের জন্য, আমাদের পাঠ গ্রহণের জন্য বা আমাদের পাঠ মনে রাখার জন্য, সর্বোপরি বলা যায় জীবনে চলার পথে একাগ্র চিত্ত অত্যন্ত দরকার। আমরা একটা গল্প প্রত্যেকেই জানি, প্রসঙ্গ সূত্রে এখানে বলে রাখা যায় যে স্বামীজি যখন আমেরিকাতে রয়েছেন তখন তিনি একদিনকে নদীর ধারে রয়েছেন, সেখান থেকে একটা ডিমের খোলা ভেসে যাচ্ছিল। সেখানে কিছু ইংরেজ সেই ডিমের খোলার দিকে তাক করে ঢিল ছুঁড়ছিলেন এবং তারা কেউই ওই ডিমের খোলাতে ঢিলটা লাগাতে পারছিলেন না, কিন্তু স্বামীজি একবারই একটা পাথর ছুঁড়েছিলেন এবং সেটা ডিমের খোলাতে লাগাতে পেরেছিলেন। তখন সবাই প্রশ্ন করেছিল যে আপনি কিভাবে এটা করলেন, আপনি কি এই বিষয়ে খেলাধুলা করেন বা রোজ চর্চা করেন? তখন স্বামীজি বলেছিল, না, আমি এটা প্রথম করছি, আমি একটা কারণেই করতে পেরেছি, কারণ আমি আমার মনকে একাগ্র রাখি, একাগ্রচিত্তে আমি এই কাজটি করেছি। তাই উনি যখন ঢিলটা ছুঁড়ছিলেন তখন ডিমের খোলা ছাড়া আর কিছু দেখতে পাননি। ঠিক যেমন আমরা মহাভারতে দেখতে পাই অর্জুন একমাত্র পাখির চোখে তীর মারতে পেরেছিল, বাকি কেউই পঞ্চপাণ্ডবের বা দ্রোণাচার্যের যারা শিষ্য ছিল তাদের কেউই কিন্তু পাখির চোখে তীর আটকাতে পারেনি, একমাত্র অর্জুন পেরেছিল, কারণ অর্জুন
পাখির চোখ ছাড়া অন্য কিছু দেখেনি, দেখতে পাইনি। তার কারণ হচ্ছে তার চিত্ত ছিল একাগ্রচিত্ত। এই একাগ্রচিত্ত থাকলে আমরা মনোযোগ দিতে পারি। মনোযোগ মানে হচ্ছে মনের যোগ। যখন একটা জিনিস দেখছি তখন যদি আমাদের দেখার সাথে সাথে সেই জায়গায় মন না থাকে তাহলে আমরা সেই বিষয়টিকে অনুধাবনই করতে পারবো না। কেউ হয়তো আমাকে ডেকে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমি সাড়া দিচ্ছি না, আমি কোনো একটা জিনিস দেখে যাচ্ছি কিন্তু আমি তাও বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের মনটা সেই সময় সেই মুহূর্তে শোনার প্রতি বা ওই দেখার প্রতি নিবদ্ধ নয়, অন্য কিছু ভাবছে মন, যার জন্য কেউ ডাকলেও আমরা শুনতে পাই না, কিছু দেখলেও আমরা দেখতে পাই না। তার মানে আমাদের মনোযোগ নেই, মানে মনটা আমাদের এই চোখের সাথে কানের সাথে যোগ নেই। যখন এটা যোগ হয় তখনই সেটা হয় মনোযোগ। অর্থাৎ মনোযোগ থাকলে পরে আমরা যেটা দেখছি সেটা পরিপূর্ণ অনুধাবন করতে পারবো, যেটা শুনছি সেটা পরিপূর্ণ শুনতে পাবো, যার জন্য এটা শিক্ষণে অত্যন্ত দরকার। আর ইন্টারেস্ট যদি বলি, ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ। এই বিষয়ে আমরা প্রত্যেকেই জানি যে কোনো বিষয়ের প্রতি কৌতূহল, এই বিষয়টাকেই বলা হয় আগ্রহ। এবং এই দুটি একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। কীরকম সেটা আমরা পরবর্তীতে আসছি। তাহলে মিনিংটা মোটামুটি এখানে বোঝা গেল। আচ্ছা, নেচার মানে প্রকৃতি। অ্যাটেনশান অর্থাৎ আমরা যদি বলি মনোযোগের প্রকৃতি কীরকম, সেটা হচ্ছে সিলেক্টিভ প্রসেস। মানে অ্যাটেনশান ফিল্টার্স আউট ইরিলেভেন্ট স্টিমুলি ফোকাসিং অন হোয়াট ম্যাটার্স। মানে আমাদের অন্যান্য বিভিন্ন বিষয় থেকে মনকে উঠিয়ে নিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করে, একাগ্র করতে সাহায্য করে। ঠিক আছে। ডাইনামিক অ্যান্ড শিফটিং, এটা কিন্তু ব্যক্তিভেদে বা পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায় বা শিফট করে। এখন আমার মনোযোগ আছে, একটু পরে আমার মনোযোগ নাও থাকতে পারে। তারপরে ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি, মানে এটা বাইরে থেকেও প্রযুক্ত হতে পারে বা ভেতর থেকেও প্রযুক্ত হতে পারে। ইনফ্লুয়েন্সড বাই ইন্টারেস্ট, এই জিনিসটাই কিন্তু আমরা একটু পরে দেখব। সেটা হচ্ছে এটা কিন্তু ইন্টারেস্ট দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, মানে প্রভাবিত হয়। আমি একটু আগেই যে কথাটা বললাম সেই কথাটাই এখানে বলা হচ্ছে, যে তার মানে কিন্তু অ্যাটেনশান এবং ইন্টারেস্ট একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এ স্টুডেন্ট মাইট ফোকাস মোর অন এ টপিক দে ফাইন্ড ফ্যাসিনেটিং লাইক স্পেস এক্সপ্লোরেশন, মহাকাশকে এক্সপ্লোর করা, দেন অন এ লেস এঙ্গেজিং সাবজেক্ট, একটা বোরিং সাবজেক্ট সেই স্টুডেন্টের কাছে। যেমন যে একটা স্টুডেন্টের কাছে ইতিহাস বোরিং হতে পারে, সেই ইতিহাসে ওর অন্য স্টুডেন্টের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিষয় হতে পারে। কারোর আবার ভূগোল ভালো লাগে না, কারোর ল্যাঙ্গুয়েজ ভালো লাগে না, কারোর ম্যাথ ভালো লাগে না। ঠিক আছে, যার ম্যাথ ভালো লাগে তার ল্যাঙ্গুয়েজ ভালো লাগে না, এইরকম। এটা কিন্তু ব্যক্তিভেদে পাল্টে যায়। কিন্তু যে বিষয়টা যার ভালো লাগে, যে আমার যখন সাহিত্য পড়তে ভালো লাগে তখন কিন্তু আমি সাহিত্যে একাগ্রচিত্ত হব, এটাই আমার প্রকৃতি, হতেই হবে। আমি সেই সময় বিজ্ঞানে একাগ্রচিত্ত নাও হতে পারি বা নই। ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে আমি সেইটাতে একাগ্রচিত্ত নই মানে আমি এই বিষয়েও নই। আমার বিজ্ঞান বিষয় ভালো লাগে না, বা আমার ইতিহাস ভূগোল ভালো লাগে না, আমার সাহিত্য ভালো লাগে, বা আমার সাহিত্য ভালো লাগে না, বিজ্ঞান ভালো লাগে। ঠিক আছে, আমি যে বিষয়ের প্রতি আমার আগ্রহ রয়েছে সেই বিষয়ের প্রতি কিন্তু আমি মনোনিবেশ বা মনোযোগ দিতে পারবো। এইখানেই অ্যাটেনশান এবং ইন্টারেস্ট সম্পর্কযুক্ত। ইন্টারেস্ট আছে বলেই আমি অ্যাটেনশান দিচ্ছি। আচ্ছা, নেচার অফ ইন্টারেস্ট পার্সোনাল অ্যান্ড সিচুয়েশনাল, অবশ্যই এটা ব্যক্তিগত এবং পরিস্থিতিগত। ডাইনামিক, এটা পরিবর্তনশীল। এনহ্যান্স লার্নিং, এটা কিন্তু আমাদের লার্নিংকে এনহ্যান্স করে, মানে বুস্ট করে, মানে ত্বরান্বিত করে। ঠিক আছে, আমাদের যত ইন্টারেস্ট বাড়বে, একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকলে তবেই তো আমরা তাকে খতিয়ে দেখতে চাই, না থাকলে কে খতিয়ে দেখতে চায়। এক্সাম্পল হিসেবে বলা আছে, স্টুডেন্ট উইথ এ পার্সোনাল ইন্টারেস্ট ইন আর্ট ইজ মোর লাইকলি টু এক্সপ্লোর টেকনিক্স অ্যান্ড প্র্যাকটিস এনহ্যান্সিং দেয়ার স্কিল। ঠিক আছে, তার মানে দেখো, যে আর্ট বিষয়ে যার ব্যক্তিগত একটা আগ্রহ রয়েছে সে কিন্তু এই তার স্কিলকে দ্রুত ডেভেলপ করতে পারে, এনহ্যান্স করতে পারে, ত্বরান্বিত করতে পারে, দেন যার আর্টের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার তুলনায়। ঠিক আছে, এইবারে আমরা আসবো যে কথাটা আমি এতক্ষণ ধরে বলছি, দ্য রিলেশন বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। এই দুটো কিন্তু একে অপরের সাথে ক্লোজলি রিলেটেড। কী রকম, আমার যদি কোনো বিষয়ের প্রতি মনোযোগ থাকে, আমি যদি কোনো বিষয়ের প্রতি মনোনিবেশ করতে পারি, একাগ্রচিত্ত হই, তাহলে ধীরে ধীরে সেই বিষয়টার প্রতি আমার আগ্রহ জন্মাবে। এরকম বিভিন্ন উদাহরণ রয়েছে। ঠিক আছে, যে দেখা যাচ্ছে কেউ হয়তো বিজ্ঞান বিষয়ের ছাত্র, ঠিক আছে, সে কোনো একটা সময়ে ভারতের যে পুরাণ সাহিত্য বা মাইথোলজি বলা যায় সেই বিষয়ে একটা কিছু দেখেছে, দেখার পর তার সেই বিষয়ে একটা ইন্টারেস্ট জেগেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তিনি সেই মাইথোলজির ওপরে গবেষণা করছেন বিজ্ঞানের ছাত্র হয়ে। ঠিক আছে, এরকম
আকছার উদাহরণ আমাদের সাহিত্য ক্ষেত্রে বা আমাদের বিজ্ঞান চর্চায় রয়েছে, আমি আর সেই উদাহরণে যাচ্ছি না, অনেক নাম এসে পড়বে। এবং এই একই রকম কিন্তু ইন্টারেস্টের সাথেও অ্যাটেনশন রিলেশন সম্পর্কযুক্ত। কীরকম? কোনো বিষয়ের প্রতি যখন আমার আগ্রহ আছে তখনই আমি সেই বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারবো। ব্যক্তিগতভাবে দেখা যায় যে কারোর গাড়ি খুব ভালো লাগে, ঠিক আছে, কোন কোম্পানির গাড়ি, তার কত দাম, সেটা কত সিসির, তাতে কি কি ফিচার্স রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এইগুলো সে জানে বা জানতে চেষ্টা করে। দেখা যায় খেয়াল করলে যে সে গাড়ি সম্পর্কে না পড়াশোনা করেও গাড়ির পার্টস বা কোন পার্টস কিসের জন্য কাজে লাগে বা কোন পার্টস কোন কোম্পানির ভালো ইত্যাদি গ্যারেজ সংক্রান্ত যে সমস্ত কাজ, সে সেই সংক্রান্ত কাজে কিন্তু অনেকটাই দক্ষ হয়ে ওঠে, ঠিক আছে। এইটা একদম প্র্যাকটিক্যাল বিষয়। যার হচ্ছে ছোট থেকে কাপড় সম্পর্কে ভালো লাগে, সে কিন্তু এই বিভিন্ন ধরনের সেলাই, ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম সেলাই আছে, রান সেলাই বা আমাদের বকেয়া সেলাই ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু এই সমস্ত সেলাই সম্পর্কে অটোমেটিক জানার চেষ্টা করে, ঠিক আছে, কারণ তার আগ্রহ আছে বিষয়টায়, তাই সে মনোযোগ দিচ্ছে, ঠিক আছে। সেই কারণে এখানে দুটো বিষয় বলা হয়েছে, ইন্টারেস্ট ড্রাইভস অ্যাটেনশন, অ্যাটেনশন সাস্টেইনস ইন্টারেস্ট, ঠিক আছে। মনোযোগ আগ্রহের কারণ, মনোযোগ দিলেই আগ্রহ বাড়ে, আর আগ্রহই মনোযোগের কারণ, কারণ আগ্রহ থাকলেই কোনো একটা বিষয়ের প্রতি আমরা মনোনিবেশ করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, এইটার সাথে অবশ্যই আমাদের নেচার, যেটা আমরা আগে বলে এলাম, তার সাথে অনেকটাই ক্লোজলি রিলেটেড। এখানে একটু আরও অন্য একটা দিক তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাটেনশন অফ অ্যাটেনশন। অ্যাটেনশনের ক্যারেক্টারিস্টিক্স কি? এটা সিলেক্টিভ, ঠিক আছে। অ্যাটেনশন focuses on specific stimuli while filtering out others, ঠিক আছে। এই কথাটা আমি এর আগেও বলেছি। তো যে বিষয়ের প্রতি মনোযোগ দিতে চাইছি সেই বিষয়টাকে সামনে রেখে বাকি বিষয়গুলোকে আমাদের দূরে সরিয়ে দেয় কে? এই অ্যাটেনশন, ঠিক আছে। আমাদের অ্যাক্টিভ করে তোলে, ঠিক আছে, সেই বিষয়টার প্রতি। পারপাসফুল, আমাদের গোলের প্রতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। এই যে স্বামীজির একটা বড় ডায়লগ আছে যে, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু অ্যাটেনশনটা দরকার। অ্যাটেনশনের দ্বারাই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি কোনো রকম ডিস্ট্রাকশান ছাড়া। তাহলে আমাদের ডিস্ট্রাকশানটাকে দূর করার জন্য অ্যাটেনশন দরকার, ঠিক আছে। আরও রয়েছে শিফটিং, ইনক্রিজ ক্ল্যারিটি, আমাদের যে কার্যকারণ সম্পর্ক সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে। লিমিটেড, গোল ডাইরেক্টেড অ্যান্ড স্টিমুলাস ড্রিভেন, ঠিক আছে। এইটা যেটা একটু আগে বললাম, পারপাসফুল, তার সাথে ক্লোজলি রিলেটেড। এটা আমাদের কিন্তু মানে লক্ষ্য অভিমুখী করে তুলতে সাহায্য করে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারেস্ট, এইটা তো বলছে দেখো, প্রোপালসিভ ফোর্স, it acts as a driving force that makes individuals attentive and engaged. এটা আমাদের একটা বাহ্যিক এমন একটা বল প্রদান করে যে আমাদের প্রত্যেককে যে বিষয়টার প্রতি মনোযোগ দেওয়ার কথা সেই বিষয়টার প্রতি অ্যাটেন্টিভ এবং এঙ্গেজ করে তোলে, ঠিক আছে। ইন্টার রিলেটেড উইথ অ্যাটেনশন, এই বিষয়টা আমি একটু আগেই বলে এসেছি। পার্সোনাল, ব্যক্তিভেদে এটা পরিবর্তন হতে পারে। ক্যান বি ইনেট অর অ্যাকোয়ার্ড, এটা কারোর মধ্যে পুট করাও যেতে পারে বা নিজে থেকেও তৈরি হতে পারে। ইনক্রিজ ফোকাস, অবশ্যই ইন্টারেস্ট যদি থাকে তাহলে আমরা সেই বিষয়টার প্রতি মনোযোগী হয়ে উঠি। দেখবে একটা গোটা সেমিনারে তুমি তোমার ইন্টারেস্টের একটা সেমিনারে তুমি জয়েন করেছো, সেই ইন্টারেস্ট গোটা 2 ঘন্টা সেমিনারের মধ্যে যে পার্টটা তোমার প্রয়োজন, তুমি কিন্তু সেই সময়টাতে অটোমেটিক তোমার ফোকাসকে বাড়িয়ে তুলছো আর কি, ঠিক আছে। সেই বিষয়টাই আর কি আমাদের এখানে বলা হচ্ছে যে ইন্টারেস্ট যে বিষয়টার প্রতি, সেই বিষয়টাতে তোমার ফোকাস আর কি, তোমার যে কেন্দ্র, সেটাকে আরও দৃঢ় করে, ঠিক আছে। আচ্ছা, রোল ইন লার্নিং, ঠিক আছে, এই দুটোর প্রয়োজনীয়তা আমাদের শিক্ষণে, এটা তো আমি প্রথম থেকেই বলে আসছি, আলাদা করে বলার কিছু নেই। ফোকাস অ্যান্ড সিলেকশান, আমাদের বিষয়ের প্রতি ফোকাস করতে, মনোনিবেশ করতে, এবং সিলেকশন মানে বাকি বিষয় থেকে মনকে উইথড্র করে একটি নির্দিষ্ট বিষয়ে মনকে মনোনিবেশ করার জন্য এর প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। ইনফরমেশান প্রসেসিং,
আমাদের যে মনে রাখার ধারণ ক্ষমতা, ঠিক আছে, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যে আমাদের মনে রাখি আমরা, সেই মনে রাখার ক্ষমতাটা, ধারণ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পায় আমাদের এই মনোযোগ এবং আগ্রহের উপর। এই জিনিসটা আমাদের যার প্রতি আছে সেই বিষয়টা আমরা কখনোই ভুলে যাব না, ঠিক আছে। আমরা যারা খেলা দেখতে ভালোবাসি বা ক্রিকেট দেখতে ভালোবাসি, আচ্ছা আমরা একটা নিয়ম, ঠিক আছে, আমরা যে পড়ে এসেছি ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতির বিভিন্ন নিয়ম আমি ভুলে যেতে পারি, কিন্তু একটা জিনিস মনে করে বলো তো যে আমরা ক্রিকেটের নিয়ম কি কখনো ভুলি? কখনোই ভুলি না। তাতে আমি ক্রিকেট 1 বছর না দেখলেও ভুলবো না, কারণ আমার এই বিষয়টার প্রতি ইন্টারেস্ট আছে। যার ওই ত্রিকোণমিতির প্রতি ইন্টারেস্ট আছে সেই ত্রিকোণমিতি কোনো দিন ভুলবে না, ঠিক আছে। এই জিনিসটাই বলা হচ্ছে ইনফরমেশান প্রসেসিং। আচ্ছা, ডিপ প্রসেসিং এই বিষয়টা হচ্ছে যে তুমি যে জিনিসটাকে ধারণ করছো, মনে রাখছো, সেটা আরও তার গভীরতাটা বৃদ্ধি পায়। রিডিউস ডিস্ট্র্যাকশান, মানে তোমার বাহ্যিক যে তোমার মনটা যে বাইরে বিভিন্ন জায়গায় ক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার পরিমাণটা কমিয়ে আনে এবং নির্দিষ্ট বিষয়ের প্রতি তোমার মনকে কেন্দ্রীভূত করে। দ্য রোল অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের কী ভূমিকা? মোটিভেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, তোমাকে মোটিভেট করে এবং তোমাকে এঙ্গেজ করে তোলে। সাস্টেইনড এফোর্ট, তোমার এফোর্টকে বৃদ্ধি করে। ডিপার এক্সপ্লোর করা, ঠিক আছে, সেটা আরও গভীরতর হয়। স্ট্র্যাটেজিক লার্নিং, একটা পদ্ধতিগতভাবে তোমার শিক্ষণটা সম্ভব হয় এই ইন্টারেস্টের জন্য। আচ্ছা, টাইপস কী কী টাইপ? কোড টাইপ, দেখো সিলেক্টিভ অ্যাটেনশান, খুব মজার এই জায়গাটা। দ্য এবিলিটি টু ফোকাস অন এ স্পেসিফিক টাস্ক অর স্টিমুলাস হোয়াইল ফিল্টারিং আউট irrelevant distractions. এক্সাম্পল কি? লিসেনিং টু এ ফ্রেন্ডস কনভারসেশন ইন এ নয়েজি রেস্টুরেন্ট, একটা কথা বলছে এরকম, মানে অনেক কথাবার্তা চলছে এরকম একটা রেস্টুরেন্টে বসে তুমি তোমার বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনছো, এই অ্যাটেনশানটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশান। তাহলে তুমি সিলেক্ট করে নিচ্ছ যে তুমি বন্ধুর কথাই শুনবে, বাদবাকি নয়েজকে শুনবে না। সাস্টেইন অ্যাটেনশান, দ্য ক্যাপাসিটি টু কনসেন্ট্রেট অন এ টাস্ক ফর এ প্রলংড পিরিয়ড, অনেকক্ষণ ধরে কোনো একটা বিষয়ের প্রতি মনোযোগ, এটাকে বলা হয় সাস্টেইন অ্যাটেনশন। যেমন অ্যান এয়ার ট্রাফিক কন্ট্রোলার মনিটরিং র্যাডার ফর সেভারেল আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু এই ট্রাফিককে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় সাস্টেইন অ্যাটেনশান, এই ধরনের অ্যাটেনশানকে। তারপর দেখো ডিভাইডেড অ্যাটেনশান, দ্য এবিলিটি, খুব মজার এটা, দ্য এবিলিটি টু প্রসেস 2 or more টাস্ক সাস্টেনিয়াসলি, অলসো নোন অ্যাজ মাল্টিটাস্কিং। কীরকম? এক্সাম্পল, টকিং অন দ্য ফোন হোয়াইল কুকিং ডিনার, তুমি রান্না করতে করতে তুমি তোমার মায়ের সাথে, বাবার সাথে বা বন্ধুর সাথে কথা বলছো, তাহলে তুমি রান্নাও করছো, তুমি তোমার মা বাবা বা বন্ধুর সাথেও কথা বলছো, একই সাথে দুটো কাজ চলছে, একই সাথে তোমার মন দুই দিকে হয়ে আছে, অথচ দুটোতেই তুমি মনোযোগী। এটাতে কিন্তু রান্নারও কোনো ক্ষতি হচ্ছে না, তোমার কথোপকথনেও কোনো ক্ষতি হচ্ছে না। এই অবস্থাটাকে বলা হয় ডিভাইডেড অ্যাটেনশন, তোমার মনটা দুই জায়গাতেই অ্যাটেন্টিভ হয়ে আছে। আরেকটা কি? এক্সিকিউটিভ অ্যাটেনশন, দ্য ফোকাস রিকোয়ার্ড টু ম্যানেজ মাল্টিপল স্টেপস টু অ্যাচিভ এ গোল হুইচ ইনভলভস প্রবলেম সলভিং অ্যান্ড ওভার রিডিং অটোমেটিক রেসপন্সেস। এক্সাম্পল, প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউটিং এ কমপ্লেক্স প্রজেক্ট অ্যাট ওয়ার্ক, ঠিক আছে, তোমার কর্মক্ষেত্রে একটা কমপ্লেক্স প্রজেক্টকে তুমি এক্সিকিউট করছো, এইটাকে বলা হয় এক্সিকিউটিভ অ্যাটেনশান। এটা একটু আপার লেভেলের অ্যাটেনশানের টাইম। বাদ বাকি কটা আমরা মানে মোটামুটি নিজেদের উদাহরণ দিয়েই বোঝা যায়। আচ্ছা, টাইপস অফ ইন্টারেস্ট, এটা কি? ইনভলেন্টারি আর ভলেন্টারি, ঠিক আছে। ইনভলেন্টারি কোনটা? অ্যাটেনশন দ্যাট ইজ ড্রন টু সামথিং উইদাউট এনি কনসিয়াস এফোর্ট অর উইল সাচ এ সাডেন লাউড নয়েস অর এ ব্রাইট ফ্ল্যাশিং লাইট, ঠিক আছে। আর ভলেন্টারি কোনটা? অ্যাটেনশন দ্যাট ইজ কনসিয়াসলি directed toward a task with effort and intent, such as a student choosing to focus on a math problem to solve it, ঠিক আছে, নিজে চুজ করছে, নিজে এফোর্ট দিচ্ছে। এবং ইনভলেন্টারিটা হচ্ছে বাইরে থেকে এফোর্ট আসবে, ঠিক আছে, যেমন এই যে সাচ অ্যাজ এ সাডেন লাউড নয়েজ অর এ ব্রাইট ফ্লাশিং লাইট, ঠিক আছে। অ্যাটেনশন দ্যাট ইজ ড্রন টু সামথিং উইদাউট এনি কনসাস এফোর্ট ছাড়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ইম্পর্টেন্স আমরা প্রথমেই এটা আলোচনা করে নিয়েছি। ইম্পর্টেন্সটা কি? যে এই মনোযোগ ছাড়া আমরা কোনো কাজে একাগ্র হতে পারি না বা মনোনিবেশ করতে পারি না। যখনই মনোনিবেশ করতে পারছি না, সেই কাজে আমাদের সফল হওয়া কঠিন হয়ে পড়ে বা আমরা সফল হতে পারি না। আর এই মনোযোগ থাকলে আমাদের সেই বিষয়টার প্রতি ধীরে ধীরে আগ্রহ জন্মাতে থাকে।
এবং যখন আগ্রহ জন্মায় তখন আমাদের মনোযোগ আরও বেড়ে যায়। ঠিক আছে, তাই জন্য এখানে বলা হয়েছে অ্যাটেনশানের কী কী গুরুত্ব, দে আর ইন্টারকানেক্টেড। অ্যাটেনশান এবং ইন্টারেস্টের কী কী গুরুত্ব, তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। দে এনহ্যান্স লার্নিং, তারা লার্নিংকে ত্বরান্বিত করে। দে ইমপ্রুভ পারফরমেন্স, তারা আমাদের পারফরমেন্সকে যারা শিক্ষার্থীদের পারফরমেন্সকে প্রভাবিত করে, বাড়িয়ে তোলে, আরও ভালো করে তোলে। দে হ্যাভ এ রেসিপ্রোকাল রিলেশনশিপ, কীরকম, ইন্টারেস্ট লিডস টু অ্যাটেনশান, অ্যাটেনশানকে লিডস করে ইন্টারেস্ট, অ্যাটেনশান ক্যান ডেভেলপ ইন্টারেস্ট, অ্যাটেনশান আবার ইন্টারেস্টকে ডেভেলপ করে, আরও ভালো করে তোলে। ঠিক আছে, দে আর নেসেসারি ফর কগনিটিভ প্রসেসিং, আমাদের কগনিটিভ মানে আমাদের মস্তিষ্কে যে সমস্ত আমরা যে মনে রাখি, নতুন জিনিস অ্যাসিমিলেট করি, তার আউটপুট দিই, আউটকাম দিই, সেই মতো আমরা যে প্রত্যেক দিন শিখছি, সেই বিষয় শেখার পর আমরা সেই মতো করে তার প্রয়োগ করতে পারি, এই বিষয়টাকে আরও দৃঢ় ভালো করে তোলে। ক্লাসরুম ইমপ্লিকেশনস, ঠিক আছে, কী কী, ফর অ্যাটেনশানের জন্য ইমপ্রুভস ফোকাস অ্যান্ড কনভারসেশন, আমাদের ফোকাসকে এবং আমাদের কথোপকথনকে আরও দৃঢ় করে তোলে। এনহ্যান্স মেমোরি অ্যান্ড রিটেনশন, আমাদের স্মরণশক্তিকে বাড়িয়ে তোলে। ডেভেলপ হায়ার অর্ডার থিঙ্কিং, উচ্চ ভাবনা আমরা অধিকারী হয়ে উঠি। ইনক্রিজ এঙ্গেজমেন্ট, আমাদের এঙ্গেজমেন্টকে বাড়ায়। আর ফর ইন্টারেস্ট বুস্ট মোটিভেশনকে বুস্ট করে। প্রমোটস ডিপার এক্সপ্লোরেশন, আমাদের কার্যকারণ সম্পর্ক বুঝতে, ব্যাখ্যা করতে আরও বেশি দৃঢ় করে তোলে। ঠিক আছে, এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমরা আরও বেশি এঙ্গেজ হয়ে পড়ি। এবং ফস্টার্স লাইফ লং লার্নিং, মানে জীবনভর আর কি শিক্ষাকে এটা কিন্তু ত্বরান্বিত করে। স্ট্র্যাটেজিস, কী কী করা যেতে পারে এই বিষয় দুটোকে আনার জন্য? ইউজ এঙ্গেজিং টিচিং মেথড, এমন টিচিং মেথড ইউজ করতে হবে যাতে স্টুডেন্টরা কিন্তু এঙ্গেজ থাকে সবসময়। রিলেট কন্টেন্ট টু রিয়েল লাইফের সাথে উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে, তাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে পড়া আমার রিয়েল লাইফের সাথে মানে যুক্তই নয়, সেই পড়া আমি কী করে বুঝবো, একজন স্টুডেন্ট কী করে বুঝবে। ব্রেক টাস্ক ইনটু ম্যানেজেবল স্টেপ, এমন একটা বড় কাজকেও কিন্তু ম্যানেজেবল স্টেপ মানে আমি যেটা করতে পারি, আমার যেটা আর কি আমি যাকে বলে হচ্ছে যেটা আমি অ্যাভেল করতে পারি বা যেটা আমি করতে সক্ষম, সেই রকম ছোট ছোট স্টেপে কিন্তু ভাগ করে দেয়। একটু আগে আমরা এর সম্বন্ধে বলছিলাম যে স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু লার্নিংকে ত্বরান্বিত করে এই আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, লেভারেজ ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক মোটিভেশন, বাহ্যিক এবং অভ্যন্তরীণ মোটিভেশনকে বাড়ায়। ঠিক আছে, মিনিমাইজ ডিস্ট্রাকশনকে মিনিমাইজ করে তোলে, আমাদের বিক্ষিপ্ত মনকে একাগ্র করে আর কি। ইনকর্পোরেট অ্যাক্টিভ লার্নিং, আমাদের সক্রিয় শিক্ষণকে ত্বরান্বিত করে। নিডস ইন নাও এ ডেজ, আমাদের বর্তমান দিনে এর কীভাবে আসে, মানে এর তো প্রয়োজনীয়তা সর্বত্র সবসময় সবকালে, কীভাবে এটাকে গ্রহণ করা যেতে পারে। এডুকেশনাল অ্যাপ, টুলস লাইক গ্যামিফাইড লার্নিং প্ল্যাটফর্মস কিপ স্টুডেন্টস এঙ্গেজ, এই আস্তে আস্তে তো গোটা শিক্ষা বা গোটা আমাদের এই শিক্ষণ পদ্ধতিটাই ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একটা স্টুডেন্টকে খুব বেশি মনোযোগী করে তুলতে সাহায্য করতে পারে। ইন্টারঅ্যাক্টিভ ভিডিওস, ঠিক আছে, পার্সোনালাইজড লার্নিং, নিজে মানে সেলফ পেস লার্নিং যেটাকে বলে, ঠিক আছে, সেইগুলোকে করা যেতে পারে। তাতে তার ইন্টারেস্ট গ্রো করবে এবং সে নিজের স্বেচ্ছায় যখন করছে তার মানে তার মনোযোগ আছে এবং সাথে তার সেই বিষয়টাতে আগ্রহও আছে, যার জন্যই সে কিন্তু সেলফ পেস লার্নিংয়ে এগিয়ে যেতে পারে। কনক্লুশন হিসেবে বলা যেতে পারে অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট আর cornerstones of effective education. By understanding their meaning, nature and interplay, educators can design lessons that captivate learners and drive better outcomes. ঠিক আছে, আমাদের শিক্ষার্থীদের এই অ্যাটেনশন এবং ইন্টারেস্ট আমাদের শিক্ষার্থীদের শিক্ষণকে ত্বরান্বিত করতে পারে এবং তাদের বেটার আউটকাম দেওয়াতে সাহায্য করতে পারে। ক্রিয়েটিং এ ব্যালেন্স বিটুইন এঙ্গেজিং টিচিং মেথডস অ্যান্ড ফস্টারিং ইন্ট্রিনজিক কিউরিওসিটি ইজ কি টু সাস্টেইনিং অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট ইন টুডেজ ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্টস। আমাদের যে বর্তমানে ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট, যেমন আমরা এখন ব্ল্যাকবোর্ড ইউজ করি, আমরা এখন বিভিন্ন রকম টিএলএম যেটা 2D বা 3D টিএলএম ইউজ করি, প্রজেক্টার ইউজ করি, এইরকম ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্টসের মধ্যে ক্রিয়েটিং এ ব্যালেন্স বিটুইন এঙ্গেজিং টিচিং মেথডস অ্যান্ড ফস্টারিং ইন্ট্রিনজিক কিউরিওসিটি, মানে আমাদের টিচিং মেথড এবং এই ফস্টারিং ইন্ট্রিনজিক কিউরিওসিটি, এই ইন্ট্রিনজিক কিউরিওসিটি অভ্যন্তরীণ আগ্রহ, এইটা কিন্তু আমাদের এই
বর্তমানে প্রচণ্ড পরিমাণে দরকার, এবং এইটার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, ওইটাই তৈরি করে, এই ক্ষেত্রটাকে তৈরি করে। ঠিক আছে, এই ইন্টারেস্ট। এই পর্যন্তই ছিল আজকে আমাদের পাঠ। এটি বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই সেটা নিচে কমেন্ট সেকশানে জানাবে, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজকের পাঠ এই পর্যন্তই, আবার আগামী কোনো পাঠে দেখা হবে।